নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশে কি আবার কোনো পালাবদল হতে চলেছে? এরকম ইঙ্গিত কিন্তু বিভিন্ন মহলে আসছে। আমি একটি সাক্ষাৎকার দেখছিলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের। তার সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, এবং ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারটি বাংলাতে সম্প্রচারিত হয়, অর্থাৎ ভয়েস অফ আমেরিকার বাংলা ডিভিশন, যেমন বিবিসি বাংলা আছে, ভয়েস অফ আমেরিকারও তেমনি বাংলা রয়েছে। সেখানে যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, প্রশ্নকর্তা ডক্টর ইউনূসকে যে প্রশ্নগুলো করেন তার মধ্যে দু তিনটে প্রশ্নের উত্তর ইউনূস কিন্তু ভালোভাবে দিতে পারেননি। তাকে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছিলেন যে সেনাপ্রধান ওয়াকারুর জামান বলেছেন যে 12 থেকে 18 মাসের মধ্যে সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে। ডক্টর ইউনূসের উত্তর হলো, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকার। পরিষ্কার করে তিনি বললেন না, কিন্তু তার ইঙ্গিত থেকে স্পষ্ট সেনা প্রধানের এই বক্তব্যকে তিনি অনুমোদন করছেন না। ইউনূস যেদিন আমেরিকাতে পা রাখলেন সেদিনকেই রয়টারকে সাক্ষাৎকার দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং স্পষ্টভাবে বললেন যে 12 থেকে 18 মাসের সময়সীমা সেনাবাহিনী বেঁধে দিচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য, তারপর সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হবে, অর্থাৎ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। 5ই অগাস্টের পর যদি 1 বছর ধরেন তাহলে 2025-এর 5ই অগাস্ট, তার সঙ্গে আরো 6 মাস যোগ করুন, তার মানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 2026-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেনাপ্রধান কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন। কিন্তু প্রশ্নকর্তার এই প্রশ্নে মোহাম্মদ ইউনূস কিন্তু বিব্রত হলেন, কিছুটা ক্ষুব্ধ হলেন। অর্থাৎ হাসিনার আত্মীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যে সম্পর্ক মোটেই মসৃণ নয় সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। 2, সেনাপ্রধান বলেছেন যে সেনার রিপোর্টিং অথরিটি হোক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কি বলবো প্রতিরক্ষা মন্ত্রী নয়, রাষ্ট্রপতি। 3, প্রশ্নকর্তা বলেছিলেন, আচ্ছা পাকিস্তান 1971 সালে যে গণহত্যা সংগঠিত করেছিল সেই গণহত্যার জন্য তারা কি ক্ষমা চেয়েছে? আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শুধরাতে চাইছেন, ঠিক আছে, কিন্তু তার পূর্ব শর্ত এটা কি নয় যে মুক্তিযুদ্ধে যে গণহত্যা চালিয়েছিল খান সেনারা, তাতে বহু মানুষ মারা গিয়েছিলেন, ছাত্র, প্রতিবাদী, লেখক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, ব্যবসায়ী, হিন্দুরা, মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। পাকিস্তান কি তার জন্য ক্ষমা চেয়েছে? এই প্রশ্ন যখন করা হয় ডক্টর ইউনূসকে, ইউনূস কিন্তু সার্কের মাহাত্ম্য বোঝাতে ব্যস্ত হয়ে পড়লেন, এই প্রশ্নের কোনো উত্তর দিলেন না। 3, প্রশ্নকর্তা আবার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে বঙ্গবন্ধু মিউজিয়াম, বঙ্গবন্ধু স্মারক, 15ই অগস্ট বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল, সেই দিনটাকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে নতুন সরকার। ইউনূস কার্যত রাগতভাবেই বললেন, ওইসব পুরনো কথা ভেবে লাভ নেই। আরে ইতিহাসকে অগ্রাহ্য করে কোনো দেশ বা কোনো জাতি কি সামনের দিকে এগোতে পারে? অর্থাৎ ইউনূস যে মৌলবাদীদের হাতের পুতুল, তাদের হাতে তামাক খাচ্ছেন। ভয়েস অফ আমেরিকার কে দেওয়া সাক্ষাৎকারে ইউনূস নিজেকে বেআব্রু করে দিলেন। তিনি মৌলবাদীদের হাতের পুতুল,
জামাতের হাতের পুতুল, যে পাকিস্তান বাংলাদেশ ধারণাকে প্রথম থেকেই বিরোধিতা করেছে, যে পাকিস্তান ৭১-এ বাংলাদেশ জুড়ে গণহত্যা সংগঠিত করেছে, সেই পাকিস্তানের অনুগামীরা এখন বাংলাদেশে আছেন। শীত ঘুমে থাকার পর এই অন্তর্বর্তী সরকারের সময় তারা ক্ষমতার স্বাদ পেয়েছেন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে চাইছেন। সেই জন্য জিন্নার মৃত্যুবার্ষিকী ঢাকা প্রেস ক্লাবে পালিত হয়। সেখানে বাংলাদেশে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার চান। বাংলাদেশ রেডিওতে উর্দুর সম্প্রচার শুরু হয়েছে। পাকিস্তানি ছাত্রছাত্রীরা, এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে স্কলারশিপ দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলে ভিসা অন অ্যারাইভাল এবং প্রতিরক্ষা চুক্তিও হবে। এবং পাকিস্তান থেকে প্রচুর গোলা বারুদ আমদানি করেছে বাংলাদেশ। কিন্তু মুক্তিযুদ্ধে খান সেনা যে অত্যাচার চালিয়েছিল বাঙালি ভুলে গেছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি টিকিয়ে রাখার দাবিতে নিজেদের স্বতন্ত্র পরিচিতিকে সগর্বে তুলে ধরার জন্যই তো বাংলাদেশের সৃষ্টি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলে, ঢাকাতে অন্যান্য জায়গায় রাজাকারদের সঙ্গে মিলিয়ে নিরীহ বাঙালিদের খুন করেছিল, তাদের হাতে এখন তামাক খাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর দিতে পারেননি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব নির্ভর করছে জামাত এবং মৌলবাদীদের উপরে। তিনি তাদের হাতের পুতুল। ইউনূসের কথা ও কাজে কিন্তু বিন্দুমাত্র মিল নেই। ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন কিছুদিন আগে, সবাইকে আশ্বস্ত করেছিলেন। ওখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। জামাতের প্রধান গিয়েছিলেন, আশ্বস্ত করেছিলেন। তারপর কি হলো? হিন্দুরা গুটিয়ে গেছে, শারদোৎসবে অংশ নিতে পারছে না, নমো নমো করে হচ্ছে। বাংলাদেশের রামকৃষ্ণ মঠ মিশনের পুজোয় কুমারী পুজো খুব ধুমধামের সাথে হয়, এবার সম্ভবত হচ্ছে না। ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা হিন্দুদের উপর একগুচ্ছ ফতোয়া জারি করেছে যে পুজোয় মাইক বাজানো যাবে না, ঢাক বাজানো যাবে না, চাঁদা তোলা যাবে না, সর্বজনীন শব্দটা ব্যানারে লেখা যাবে না, মাতৃপ্রতিমার উচ্চতা কত হবে সেটাও তারা ঠিক করে দিচ্ছে। ভারত বিরোধী ব্যানার মণ্ডপে লাগাতে হবে, স্লোগান লাগাতে হবে ভারত বিরোধী। আর বাংলাদেশ তো মবের মুলুক হয়ে গেছে, মবক্রেসি চলছে। বহু মানুষ এখন গণপ্রহারে মৃত্যু হয়েছে। চট্টগ্রাম অশান্ত, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ এখনো দায়িত্ব পালন করছে না। সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, যদিও সেনা পরিস্থিতির উপর নজর রাখছে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন ইউনূসকে টেলিফোনে যে আপনি সেখানকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, তারপরে বৈঠক টৈঠক দেখা যাবে। আমরা হাতে কলমে কাজ দেখতে চাই, শুধু বড় বড় কথা বলে হবে না। এখন ইউনূসের দূত তৌহিদ হোসেন, যিনি পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, যিনি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ছিলেন খালেদা জিয়ার আমলে, তিনি জয়শঙ্কর সাহেবকে বলেছেন যে থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলনের পাশে পার্শ্ব বৈঠক হতে পারে। কিন্তু তার মধ্যেই আবার ঢাকায় ভারতীয় হাই কমিশনকে পত্র পাঠ, ঢাকায় ফেরত যাবার নির্দেশ জারি করেছে ইউনূস প্রশাসন। শুধু অবশ্য নয়াদিল্লি নয়, ক্যানাবেরা আছে, তারপরে ইংল্যান্ড আছে, অন্যান্য 5টা রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রকের সদর দপ্তরে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হয়েছে। মোদিজির সঙ্গে যদি ইউনূস বৈঠক করেন, সেই বৈঠকের আগে
দূতাবাসের ভূমিকা থাকে, ক্ষেত্র প্রস্তুত করতে হয়, কি কি আলোচনা হবে তার ডিটেলস দুদেশের কূটনীতিকরা আলোচনা করেন। তাহলে মিটিং যদি নভেম্বরে হয়, তার 1 মাস আগে পোড় খাওয়া কূটনীতিক তাকে দিল্লি থেকে সরিয়ে দেওয়া হলো কেন? তাহলে সদিচ্ছা নিয়ে প্রশ্ন আছে। হয়তো ইউনূস চেয়েছিলেন বৈঠকটা হোক, কিন্তু জামাত, মৌলবাদীরা তারা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হোক, সেটা কি চান? আমার মনে হয় চান না। সেই জন্য ইউনূস এগিয়েছিলেন, আবার তাকে ব্যাক গিয়ার দিতে হলো। তার তো কোনো লেজিটিমেসি নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন ক্ষমতায় একজন মুখ্য উপদেষ্টা, কি করে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন? তিনি শাহবাজ শরীফের সঙ্গে করতে পারেন, সেটা তাদের ব্যাপার। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে করার চেষ্টা করতে পারেন, সেটা তাদের ব্যাপার। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বোধহয় করেছিলেন। তিনি সার্ককে আবার খুব Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জাগিয়ে তুলতে চান। তা ভারত হচ্ছে সার্কের সব থেকে প্রভাবশালী দেশ। আপনি ভারতকে হোস্টাইল করে সার্ককে জাগিয়ে তুলবেন? আপনার তো 17 কোটি লোক, আমাদের উত্তরপ্রদেশে তার থেকে বেশি লোক থাকে, এবং বাংলাদেশে মুসলমান জনসংখ্যা ভারতে যে মুসলমান জনসংখ্যা আছে তার থেকে কম। আর সেখানে বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি ওখানকার ধর্মীয় সংখ্যালঘু সনাতনীদের হুমকি দেবে, ফতোয়া জারি করবে, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেবে। বুঝতে পারছেন না? একবার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ালে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। অন্যদিকেও মৌলবাদী শক্তি মাথাচাড়া দেয়। মৌলবাদী শক্তি সবসময় সুযোগ খোঁজে এই রকম পরিস্থিতি। আপনার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দাগী, দুষ্কৃতী, অপরাধী, সন্ত্রাসবাদীরা সব জামিনে মুক্ত, হসপিটাল বেডে শুয়ে একজন ভারত ভাগের হুমকি দিচ্ছে। আস্পর্ধা কই? প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। 4 সেপ্টেম্বর বাংলাদেশে শহীদ মিনারে ঢাকায় হিন্দুরা বিরাট বড় জনসভা করেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা, নিজেদের নিরাপত্তার দাবিতে। আর ইউনূস মৌলবাদীদের হাতে তামাক খাচ্ছেন। সেনাপ্রধানের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে, এবং সেনাপ্রধান যে আলটিমেটাম দিয়েছে 18 মাসের মধ্যে ওই সংবিধান সংশোধন করে টোরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু ইউনূস এই দায়িত্ব নেবার পরে বলেছিলেন তাকে কিন্তু 6 বছর সময় দিতে হবে। অর্থাৎ তিনি 6 বছর এই উপদেষ্টা হিসাবে থাকবেন, তারপরে নিজেকে অ্যানয়েন্ট করে নেবেন কিভাবে আমি জানি না, কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন। তিনি নির্বাচিত নন, একটা কেয়ারটেকার অ্যারেঞ্জমেন্ট। তার মুখ্য উপদেষ্টা, কোনো লেজিটিমেসি নেই, মানুষের ভোটে তিনি নির্বাচিত নন। এখন তিনি নির্বাচন করাতে চাইছেন না, বলছেন সংবিধান সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, আর্থিক ক্ষেত্রে সংস্কার হবে, অনেকগুলো কমিশন করেছেন, আরো করবেন। তারপরে নির্বাচন, অর্থাৎ নির্বাচনের সম্ভাবনা এখন বিষবাহ চলে। তিনি এখন ক্ষমতা এনজয় করতে চাইছেন, এবং তাকে সাপোর্ট করছে একদিকে জামাত আর একদিকে কট্টর ইসলামীরা এবং উগ্রবাদীরা। সেজন্য বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, দেখুন, সেনার ব্যারাকে থাকাই উচিত। ভারতবর্ষে কোনোদিন সেনা ক্ষমতা দখলের চেষ্টা করেনি, করবেও না। জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী অনেক ড্রাকোনিয়ান সব সংশোধন করেছিলেন সংবিধানে, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর নির্বাচিত সরকারই সেগুলোকে রিপেল করেছে, সেখানেও সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল না। সেনাবাহিনী পলিটিক্যাল লিডারশিপের ইনস্ট্রাকশন মেনে চলে আমাদের দেশে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ স্বাধীনতা 71 সালের পর এখন পর্যন্ত
দুটো দেশই দুজন দুজন করে সেনাপ্রধানকে দেশের সর্বোচ্চ শাসক হিসাবে পেয়েছে। বাংলাদেশে খালেদা জিয়ার স্বামী এইচ.এম. এরশাদ, পাকিস্তানে জিয়াউল হক এবং পারভেজ মুশারফ। তা সেনা ওখানে ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এখনো যে পাকিস্তানে শাহবাজ শরীফের সরকার আছে তার নিয়ন্ত্রক রাওয়ালপিন্ডি, ইসলামাবাদের উপর কন্ট্রোল রাওয়ালপিন্ডির। তাহলে বাংলাদেশেও কার্যত সেনার দখলে চলে যাবে। তাতে বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে কি থাকবে না সেটা তারা স্থির করবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ ফাটল প্রতিদিন প্রকট হচ্ছে, এবং যেভাবে সেনাপ্রধান ইউনূস যেদিন আমেরিকার মাটিতে পা রাখলেন সেদিনকেই রয়টারকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান স্পষ্ট বললেন যে 12 থেকে 18 মাসের সময়সীমার মধ্যে সাধারণ নির্বাচন করতে হবে। সেনাপ্রধানের এই বক্তব্যে তার প্রতিক্রিয়াকে যখন ভয়েস অফ আমেরিকা জানতে চায়, তখন কিন্তু ইউনূস স্পষ্ট বলেন যে নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ সেনাপ্রধানের এই বিষয়ে কথা বলার কোনো এখতিয়ার নেই, এটা স্পষ্ট করে দিচ্ছেন। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশে কি হচ্ছে। দেখুন, এসসিওর বৈঠকে যোগ দিতে দীর্ঘ 9 বছর বাদে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যাচ্ছেন। সেখানে চীন, রাশিয়া সহ ইউরেশিয়ান দেশগুলোর সঙ্গে কথা হবে। তাই পাকিস্তান আয়োজন করছে বলে ভারত যাবে না এটা তো হতে পারে না। 23 সালে গোয়াতে ওই বিলাওয়াল ভুট্টো, তখন পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনিও এসেছিলেন। তো এটা একটা রেসিপ্রোকেশন, ঠিক আছে। আবার জাকির নায়েক, যাকে এনআইএ খুঁজছে, মালয়েশিয়া আছেন, তাকে পাকিস্তান একেবারে বিরাটভাবে সম্বর্ধনা জানিয়ে হইচই ফেলে দিয়েছে। অর্থাৎ পাকিস্তানের মানসিকতাটা বোঝা যায়। তাদের জিডিপি পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে, আর রপ্তানির জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে। পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট। জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত 2 ডজন বার আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। রাজনাথ সিং বলেছেন না, পাকিস্তান যদি ভারতকে রক্তাক্ত করার চেষ্টা না করত, অনেক সহজ শর্তে আইএমএফ এর থেকেও বেশি পরিমাণে টাকা পাকিস্তানকে দেওয়া যেত। বাংলাদেশের শাসকরা পাকিস্তানের সঙ্গে মাখামাখি করতে চাইছেন, তাদের মনে রাখা উচিত পাকিস্তান ফেল স্টেট, পাকিস্তান আইএমএফ অ্যাডিক্ট, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত। আর এই পাকিস্তান 71 সালে বাংলাদেশে গণহত্যা সংগঠিত করেছিল, তার জন্য ক্ষমা চায়নি। আমি একটা বই আপনাদের পড়তে বলবো, জেনারেল নিয়াজির বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান। সেখানে তিনি ইয়াহিয়া এবং ভুট্টোর মধ্যে কি সমঝোতা হয়েছিল, যেটা লারকানা কনস্পিরেসি নামে পরিচিত। রাওয়ালপিন্ডি চায়নি এখনকার বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ হিসাবে থাকুক। জেনারেল নিয়াজি, যিনি জেনারেল অরোরার কাছে সারেন্ডার করেছিলেন, তিনি তার বই বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, নিজের লেখা, তাতে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক নেতৃবৃন্দের কি ভূমিকা ছিল 71 সালে ভারত পাকিস্তান যুদ্ধে স্পষ্ট করেছেন, এবং দর্থহীনভাবে জানিয়েছেন যে ইয়াহিয়া এবং ভুট্টো তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য পূর্ব পাকিস্তান যে পাকিস্তানের অংশ থাকুক চাননি। সেই জন্যই পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর যারা ছিলেন তাদের প্রয়োজনীয় রসদ, সমরাস্ত্র এবং অন্যান্য
লজিস্টিক্যাল সাপোর্ট রাওয়ালপিন্ডি থেকে দেয়া হয়নি। অর্থাৎ রাওয়ালপিন্ডি বিট্রে করেছিল 71 সালে পূর্ব পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ যে পাকিস্তান, যে পশ্চিম পাকিস্তান নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব, কয়েকজনের রাজনৈতিক কর্তৃত্ব টিকিয়ে রাখার স্বার্থে অনেক চক্রান্ত করেছিল, অনেক চক্রান্তে সামিল হয়েছিল এবং গণহত্যা সংগঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে, এবং তার জন্য পশ্চিম পাকিস্তানের নেতৃবৃন্দ কোনো ক্ষমা চাননি। তাদের সঙ্গে মাখামাখি করার জন্য অন্তর্বর্তী সরকারের কি আগ্রহ, ইউনূসের কি আগ্রহ, বাংলাদেশের মানুষ বুঝুন। আর ভারতকে চোখ রাঙিয়ে লাভ হবে না। ওখানকার যারা সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়ে তর্জন গর্জন করছেন, আশা করব অন্তর্বর্তী সরকার এই সন্ত্রাসবাদীদের দমন করবে, তাদের যেখানে থাকার কথা তারা যেন সেখানে থাকে সেটা নিশ্চিত করবে। তারপরেই ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে, উন্নত হতে পারে, প্রতিবেশী সুলভ হতে পারে। আপনার দেশের মাটি থেকে ভারতকে টুকরো টুকরো করার হুমকি দেবে সন্ত্রাসবাদীরা, অন্তর্বর্তী সরকার চোখ বুজে থাকবে। তারপরে ইউনূস সাহেব বলবেন যে আমি সার্ককে পুনরুজ্জীবন করতে চাই, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। একদিকে আপনার দেশের মাটি থেকে সন্ত্রাসবাদীরা ভারতকে রক্তাক্ত করার হুমকি দেবে এবং আপনি চেয়ে চেয়ে দেখবেন আবার আন্তর্জাতিক মঞ্চে সার্ককে পুনরুজ্জীবনের কথা বলবেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলবেন। দুটো একসাথে হয় না ইউনূস সাহেব। আগে প্রথমে আপনি আপনার দেশের মাটিতে বসে যারা ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, তারপরে বাকি কথা দেখা যাবে।